রবিবার দিন গভীর রাতে, মানে সেটা সোমবারই হয়ে গিয়েছিল অলমোস্ট, অর্থাৎ গতকাল ভোর রাত্রে বলতে পারেন, চলে গেলেন মুকুল রায়। মুকুল রায় এক বর্ণময় রাজনৈতিক চরিত্র, এবং একটা কথা বলতেই হয় যে মুকুল রায়কে নিয়ে অনেক তথ্য, অনেক ইতিবাচক, অনেক নেতিবাচক কথা বলা যেতেই পারে, কিন্তু আজ সেই দিন নয়। শুধু একটা কথাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোড়ার দিন থেকে, অর্থাৎ 1997-8 ওই টাইমে একেবারে ছায়া সঙ্গী হিসেবে যিনি ছিলেন তিনি মুকুল রায়। এবং মুকুল রায় অসম্ভব ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন, অনেকেই চাণক্যর সঙ্গে তাকে তুলনা করতেন। এবং মুকুল রায় সংগঠনটাকে বিরাট করেছিলেন, যদিও তার মধ্যে বহু ভেজাল লোকও ঢুকে গিয়েছিল। তো আমি মুকুলদাকে জিজ্ঞেস করেছিলাম যে এইসব সিপিএম এর লোকজন কেন ঢোকাচ্ছেন, এগুলোই তো একসময় কংগ্রেসীদেরকে মেরেছে, তৃণমূলের ছেলেদের মেরেছে। তো মুকুলদা বললো দলটাকে তো বড় করতে হবে। এখন দল বড় করার ফলে ব্যাড এফেক্ট তো হচ্ছেই, কারণ সেটা তো অভিষেক নিজেও স্বীকার করেছে যে তাদের দলেও খারাপ আছে, তো অনস্বীকার্য। তবে আবারও বলি, কিন্তু সংগঠনটি অসাধারণভাবে মুকুল রায় চালাতেন, এবং একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ মুকুল রায়ের যারা নেতৃস্থানীয় ছিল প্রত্যেককে নামে চিনতেন, এবং 5 বছর বাদে দেখা হলো তাদের সঙ্গে কিন্তু কথা বলতেন। মুকুল রায়ের সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতা ছিল, কিন্তু ওই বললাম যে মুকুল রায় দল ছেড়েছিলেন 2017-তে। বলা বাহুল্য যে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছিলেন, তার হয়তো ওই ল্যাঙ্গুয়েজ বলে না, গ্যারেজ হয়ে যেতেন তিনি, মানে তার প্রক্রিয়াকরণ চলছিল। মুকুল রায় বিজেপিতে গিয়েছিলেন, এটা বাস্তব, এবং বিজেপিতে গিয়ে সংগঠন করেছিলেন, কিন্তু এটাই বাস্তব যে তিনি তৃণমূল ছেড়েছিলেন, মমতা দিকে ছাড়েননি। তিনি মমতা দি বলে ডাকতেন। তিনি তৃণমূল ছেড়েছিলেন, কিন্তু মমতা দিকে কোনোদিন ছাড়েননি। এর বেশি বলবো না, বাকিটা বুঝে নিন। কারণ মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ একটা ছিলই, এবং মুকুল রায় বাধ্য হয়েছিলেন দল ছাড়তে, এবং মুকুল রায়কে এমন প্যাচ পায়জারে ফেলা হয়েছিল যে তিনি দল ছেড়েছিলেন। অবশ্য এর মধ্যে বহু ঘটনা সংমিশ্রিত আছে, কাজেই তার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রত্যেকে বিনম্র শ্রদ্ধা জানাই, কারণ তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন ভারতের, এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের প্রশ্নের পাঞ্চ শুরু করছি। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। রমজান মাস চলছে। আমাদের ভাইরা যারা ইফতার করছেন, যারা রোজা রাখছেন, তারা খুব কষ্ট করে তো এটা রাখেন, খুব কঠিন ব্যাপার। তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং মনে করি যে তারা এই শক্তিটা রাখুন শরীরে, কারণ এই একটা মাস, কঠিন মাস, সেটা আমাদের পক্ষে করা সম্ভব না। একমাত্র যাদের এই স্পিরিট রয়েছে, অ্যান্ড থ্যাংক ইউ, মানে এই স্পিরিটের জন্য ধন্যবাদ জানাই। চলে আসি ভোটের আগেই চোট। ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আনডাউটেডলি এই দুজন চরিত্র সম্প্রতি এমন কয়েকটি গেম খেললেন, যেটা আমি আমার আগের এপিসোডগুলোতে বারবার করে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কথা বলে লাভ নেই। যেমন বিজেপির লোকের আলতু ফালতু কথাবার্তা বলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকের থেকে ঢের ভালো চিনি, এবং 1981 থেকে চিনি। আমি দেখছিলাম যে বিভিন্ন মানুষের ইন্টারভিউ করছেন প্রবীর বিশ্বাস, তাদের থেকেও আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, এবং তার নেতৃত্বে একসময় ছাত্র পরিষদ করেছি, পরে যুব ইত্যাদি। ফলে এই যে দল বদলু, দল থেকে চলে যাওয়া, যেটা আমরা 2021-এ দেখেছিলাম, যে হুড় করে ডজন ডজন তৃণমূলীরা সব চলে গেল বিজেপিতে, তাদের ধারণা তারা জিতবেন টিতবেন, এবং মুখ থুবড়ে পড়লেন। প্রায় 130-40 জনের মতন ক্যান্ডিডেট হয়েছিলেন কিন্তু বিজেপির থেকে গত নির্বাচনে, এবং তারা মুখ থুবড়ে পড়েছেন অধিকাংশই। আবার অনেকেই কাউ করে ব্যাক করে চলে এসছে। দল বদল বা দল বদলের জায়গা থেকে অনেক ইন্টেলিজেন্টলি খেলতে হয়, এবং বিজেপির কাছে যারা গিয়েছিলেন তারা মন্ত্রী হবেন বা এমএলএ হবেন, এবং তৃণমূলে থাকলে সেটা হতে পারবেন না, এইসব কারণেই গিয়েছিলেন। কিন্তু যাদেরকে
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক যাদেরকে নিয়ে আসলেন সম্প্রতি, মানে এই আসা যাওয়াটা তো অনেকদিন ধরে চলছে, সেটা ভেরি ইন্টেলিজেন্ট। এবং এটা তথ্যগুলো আজকে আপনাদের কাছে আমি ফাঁস করে দেবো, কারণ কিছুই যদি না বলি তাহলে আর সব পরে বলবো, ভোটের সময় বলবো ইত্যাদি, এগুলো ফালতু কথা হয়ে যায়। দেখুন, রাজনীতি করতে গেলে তার কতগুলো ট্যাকটিক্যাল মুভ থাকে, যে আমি এইভাবে এগোবো ওইভাবে এগোবো। তাতে করে প্রথমেই বলা ভালো যে 2021-এর নির্বাচন ছিল ভয়ঙ্কর কঠিন, ভীষণ কঠিন। সেই নির্বাচনে বিরাট রেজাল্ট করে বেরিয়েছিল, এবং অনেকেই বলে যে প্রশান্ত কিশোর ছিল, আইপ্যাক ছিল। আইপ্যাক তো এবছরও আছে। আইপ্যাক শুধু না, আজকে আপনাদেরকে একটা কথা বলি, যে একই সাথে প্যারালালি আইপ্যাক যেমন কাজ করছে, অভিষেকের একটা নিজস্ব টিম কাজ করছে, এবং অভিষেকের সেই নিজস্ব টিমে যে কে আছে আর কে নেই খুব কম লোকই জানে, মানে প্রায় জানেই না। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ জানেই না বলতে হবে। এবং মানে অভিষেক বা সুমিত রায় এরা জানেন। কে বলতে পারে ভাই, আমি যে তাদের টিমে নেই তার তো কোনো যাক গে, অন্যভাবে নেবেন না। এরকম ধরনের একটা টিমও কাজ করছে, যারা প্রচার করছে বা কোথায় কি হচ্ছে ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেটিভ, এগুলোকে সব কালেকশন করে, মানে আইপ্যাক যেটা বললো সেটাই যে একেবারে সঠিক। আইপ্যাক কি করছে তাকেও দেখার জন্য একটা টিম কাজ করছে, যে কোনোভাবে জমি ছাড়তে রাজি না। কিছু তো সমস্যা এবছর রয়েছেই। সমস্যার এক নম্বর যে স্যার এসআইআর করে প্রচুর নাম ধাম ইত্যাদি বাদ দেওয়ার যে প্রকল্প বিজেপি নিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বা অভিষেকও করেছেন, বা কুণাল ঘোষ নিয়মিতভাবে যেটা নিয়ে প্রেস মিট করছেন, সেটাতে যাই বাদ যাক না কেন, আবারও আপনাদের সামনে বলছি, সেটাতে তৃণমূলের যে ক্ষতি হয়েছে তার থেকে ঢের ঢের বেশি ক্ষতি হয়েছে বিজেপি। এবং মমতা খুব ভালো জানেন যে কোথায় কোথায় তার বাধার জায়গাটা আছে, এবং অভিষেক জানেন যে কোন কোন অঞ্চলে নেতৃত্ব পরিবর্তনের দরকার আছে। আপনাদের এই প্রসঙ্গে প্রথমেই বলি, যে দ্বিতীয় ভাগের তো ডিটেল করবো, তার আগেই বলি যে অন্তত 40 থেকে 45 জন পরিবর্তিত হতে পারে এবার এমএলএ। আগের দিনও আমি বলেছিলাম, কিন্তু এটা আমার কাছে প্রায় তথ্যটা এসছে। তবে এটা 100-র উপর করলে আরো ভালো হতো, কারণ গুজরাটের দিকে তাকিয়ে যদি আমরা দেখি, যে গুজরাট কিন্তু যুগের পর যুগ ক্ষমতায় রয়েছে বিজেপি। তার কারণটা হচ্ছে প্রতি 5 বছর অন্তর অন্তর তারা মুখ্যমন্ত্রী চেঞ্জ করে দেয়, এমএলএ চেঞ্জ করে দেয়। ফলে একটা অ্যান্টি ইনকামবেন্সি বা প্রশাসনের বিরুদ্ধে যে একটা জোশ ওঠে, সেটাকে কেটে যায়। যেমন জ্যোতিবাবুর উপর বিরক্ত হয়েছিল বলে বুদ্ধবাবুকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে কিন্তু বাজিমাত করেছিল দুবার অনিল বিশ্বাস, সেটা 2001 এবং 2006। তো এরকমই ধরনের তৃণমূলের মধ্যেও কিন্তু এতদিন অব্দি খুব যে পরিবর্তন হয়েছিল তা নয়। অন্তত 5 থেকে 6 জন মন্ত্রী তারা সরে যাচ্ছেন, এবং লজিক্যালি যেটা স্ট্যান্ড করানো হয়েছে, যে যারা অসুস্থ, খুব দৌড়ঝাঁপ করতে পারছেন না, নিজের এলাকাতে যেতে পারছেন না, এরকম তো আপনারা অনেকেই জানেন, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এমন অনেকেই আছেন যে এলাকায় এলাকায় যাচ্ছেন না, শরীর অসুস্থ বলে না, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। খুব বয়স হয়ে গেছে, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, এবং আপনাদের চেনা জানা অনেকেই তার মধ্যে রয়েছে। এটা গেল স্ট্র্যাটেজি 1, এটা প্রথমেই বলে দিচ্ছি। তাতে অনেক নতুন মুখ ঢুকবে। এমনও হতে পারে যে খুব অচেনা মুখও ঢুকতে পারে। এই দিকগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, এটা খুব বাস্তব সত্যি যে কাণ্ডটি ঠিক ভোটের আগে মোহাম্মদ সেলিম করলেন, তা নিন্দনীয় তো বটেই। নিন্দনীয় বটে মানে হচ্ছে, আমার কাছে এমন তথ্য আছে আপনাদের সামনে প্রকাশ করছি, যদি চ্যালেঞ্জ করা হয় সেলিম দা, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন, যে সেলিমের মুখপাত্র এবং বিজেপির মুখপাত্ররা কোনো একটা জায়গায় মিটিং করেছেন, আজ নয় অনেকদিন আগে, এবং তাদের মধ্যে একটি কথা হয়েছে। আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, এত বড় কথাটা বলছি একটা ভিডিওতে, যে তাদের মধ্যে একটা মিটিং হয়েছে, এবং সেই মিটিং এর মধ্যে আলোচনা হয়েছে, যে কলার খোসা দেখালে হবে, সেই মিটিং এর মধ্যে একটি আলোচনা হয়েছে যে ভাই, মানে সেলিমদের দিক থেকে যে প্রস্তাবনাটা গেছে, সেটা সেলিম বলেছে না সেলিমের প্রতিনিধি বলেছে জানি না, কিন্তু এই তথ্য বাইরে এসছে, যে ভাই আমরা সিপিএম এর থেকে আমরা কিন্তু যারা যারা বিদ্রোহী মুসলিমস, অর্থাৎ মমতার উপর ক্ষিপ্ত যে মুসলিমস, হ্যাঁ তারা হয়তো ভয়ঙ্কর রকম উগ্র, ভয়ঙ্কর রকম তারা মৌলবাদী, তাদের সঙ্গে আমি অ্যালায়েন্স করছি, এবং আমরা সিপিএম, খুব ভালো করে শুনুন কথাটা যদি না বোঝেন তাহলে আবার রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন।
সিপিএম এর সেলিমের তরফ থেকে নাকি এই বার্তা গেছে বিজেপির কাছে, মানে সেলিম পাঠিয়েছেন কি কে পাঠিয়েছেন, যে আমরা যতটা সূত্র মারফত জানতে পেরেছি, তথ্যে ভুল থাকতে পারে, তথ্যে ঠিক থাকতে পারে, বিচার আপনারা করবেন, যে ভাই আমরা গতবারে আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়েছিলাম, আইএসএফ যতই মুখে বলুক না কেন যে তারা ধর্মনিরপেক্ষ, আসলে সেটা একটা মৌলবাদী শক্তির তো বটেই, তারা তো ধর্মীয় শক্তি। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে এই দ্বিতীয় আরেকটি দল কি জনতা কি নাম টাম দিয়ে হুমায়ুন কবির যেটা করেছেন আর কি, সেটাও মৌলবাদী শক্তিরই কাজ কারবার। কারণ এই হুমায়ুন কবির বলেছে যে মেরে কেটে ভাসিয়ে দেবো ইত্যাদি, কথাগুলো উচ্চারণ করতে ঘৃণাবোধ হচ্ছে। এখন রমজান মাস চলছে, মুসলিম ভাইদেরকে খুব সতর্ক করবার জন্যই অনুষ্ঠানের আগে পাঠটা করছি, যে তাদের কাছে এই বার্তা গেছে, মানে বিজেপির কাছে, যে আমি বা আমরা এই মৌলবাদী শক্তিগুলোর সঙ্গে একাট্টা হচ্ছে, প্রোভাইডেড সেলিমকে হয়তো জিতিয়ে আনা যেতে পারে, যে তিনি হয়তো জিততে পারেন। এবং দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে সিপিএম এর মধ্যে থাকা এখনো যে হিন্দু ভোটটি রয়েছে, মানে হিন্দু যারা 7-8% যে ভোটটা রয়েছে, তাদের মধ্যে হিন্দু ভোট যেটা রয়েছে, সেটা অটোমেটিক্যালি সেলিমের উপর ক্ষিপ্ত হয়ে তারা সব দলে দলে বিজেপিকে ভোট দেবে। মানে কি মারাত্মক ব্যাপারটা চিন্তা করুন। এমনিতেই সিপিএম এর টোটাল ভোটের প্রায় 80-85% ভোট পেয়ে আজকে বিজেপি নামক দলটি সৃষ্টি হয়েছে, সব সিপিএম ভেতরে, ওই লিডার গুলো বাদ দিয়ে। তো একটা বিজেপি নামক দল সৃষ্টি হয়েছে সিপিএম এর কল্যাণে। এর পরের স্টেপটা হচ্ছে যে আমরা কিছু মৌলবাদী শক্তির সঙ্গে হাত মেলাচ্ছি, তাতে করে কয়েকজনের সিট বের করে আনা যাবে, যে মুসলিম নিজেই জিততে পারে মুসলিমদের সঙ্গে হাত মেলালে। কথার কথা বলছি, জেতা না হারাটা পরের কথা। কিন্তু সিপিএম এর অভ্যন্তরে থাকা যারা এই মৌলবাদকে বিশ্বাস করেন না এবং মমতাকেও পছন্দ করেন না, এবং যারা মনে করেন যে হিন্দুত্ব ওরা খতরে মে হয়, এখন তো সিপিএম মানেও তারা তো এইসব ধর্ম নিয়ে কারবার করছে, তারা সব বাকি যে 7-8% রয়েছে তার মধ্যে থেকে 4-5% বিজেপিতে চলে যাবে, তাতে বিজেপির সুবিধা হবে। কিন্তু শর্ত হচ্ছে ওই একটি, যে সেলিম জিতে আসবে এবং এমএলএ হবে, এবং সেলিমের ঘনিষ্ঠ যারা, এবং সেলিম এইসব খেলা খেলতে গিয়ে তার একটা নেটওয়ার্ক বা টিম তৈরি করেছে। প্রতিকূল কি বলেছেন তো পরের কথা, সেটা সেকেন্ড হাফে দেখাচ্ছি। সেলিম একটা টিম দীর্ঘদিন ধরে করেছেন, যে তলায় তলায় কোথাও একটা বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল সেলিম গোষ্ঠীর, এবং তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং এর ফলে সিপিএম যে একেবারে জিরো হয়ে যাচ্ছে, সেখান থেকে যাতে 2-4টে সিট উঠে আসে, অবশ্যই 2-4টি সিট কোথা থেকে আসবে তারাও একটা প্ল্যান ছকা হয়েছিল, এবং তাতে করে সেলিমের যদি কয়েকটি সিট উঠে আসে, প্রোভাইডেড তাদের দলের থেকে যদি আরো 5% ভোট বেরিয়ে যায়, মানে 8%-এর মধ্যে 5% বেরিয়ে যায়, এই 5% যদি বিজেপিতে গিয়ে জয়েন করে, তাহলে বিজেপি এখন যে জায়গাটাতে দাঁড়িয়েছে সেই জায়গার সঙ্গে সংযুক্ত হবে আরো 5%, অর্থাৎ প্রায় প্রায় 44%-এ গিয়ে তারা দাঁড়াবে। এবার তৃণমূলের ভোট কত? 45-46% এই মুহূর্তে। ফলে একটা টক্কর হবে। এই প্ল্যানটা তিনি করেছিলেন, ফলে মুসলিম কমিউনিটির মধ্যে একটা উগ্র ব্যাপার ছেড়ে দেওয়া হয়েছিল। আপনারা এটা ভাববেন না যে হুমায়ুন কবির একাই বাবরি মসজিদ করবে বলে লাফালাফি করছে, তাকে দিয়ে বলানো হয়েছে বা করানো হয়েছে, অনেক শক্তি তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা মদত দিয়েছে, যে হুমায়ুন এটা বল, বাবরি মসজিদ মুসলিমদের কাছে একটা বিরাট সেন্টিমেন্ট, এবং এই সেন্টিমেন্টটাকে এনক্যাশ করলে মুসলিম ভোটটা মমতার দিক থেকে সরে আসবে। এটা 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 হুমায়ুনকে বলা হয়েছে, এবং হুমায়ুন যে এত কোটি কোটি টাকা পাচ্ছে এমনটি ভাববেন না যে মহান মুসলিমরা তাকে টাকা দিচ্ছে, মোটেই না। ফলে এই যে একটা চক্রান্ত হয়েছে, এটা আপনাদের সামনে এক্সপোজ করে দিলাম আজকে। এটা হয়তো ভোটের আগে বলতে পারতাম বা অন্য সময় বলতে পারতাম, বলে দিলাম, আপনারা বিচার করবেন। মুসলিমরা কি বোকা? 4 অক্ষরের বোকা? তারা কিন্তু ধরতে পেরেছেন। কিন্তু একটি ব্যথা তৃণমূলের অভ্যন্তরেও রয়েছে। তৃণমূলের অভ্যন্তরে যে ব্যথাটি রয়েছে সেটা বড় মারাত্মক ব্যথা। তৃণমূলের সুবিধাটা কি হয়েছে? তৃণমূলের সুবিধা হয়েছে যে তারা ওই 1,500 টাকা করে, মানে মানে বেকার যুবকদের যে দিচ্ছে তাতে একটা বিরাট ভোট আসবে। তারা যে 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে লক্ষ্মী ভান্ডারে, তাতেও বিরাট ভোট আসবে। কিন্তু 2-3টি জায়গাতে তাদের একটু ব্যথা হয়ে রয়েছে। সে ব্যথা বড় কঠিন ব্যথা। এ ব্যথা কি যে ব্যথা, বোঝেছি আন মনে, স্বজনী আমি বুঝি, মরেছি মনে মনে।
সে মনের কথাটি কি? ভেরি ইন্টারেস্টিং, ভেরি লয়াল গেম। দলের প্রতি লয়ালিটির সঙ্গে যে গেমটি তৈরি হয়েছে সেটার মুখ্য জায়গাটি অভিষেক উইথ দ্য হেল্প অফ মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে মুভ করেছে। কি সেই গেম বলবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। এইবারে আপনাদের কাছে খোলসা করছি, সেই খোলসা, কোথায় কোথায় ব্যথা রয়েছে তৃণমূলের। ব্যথা নাম্বার 1, রাজবংশীদের ভোট তারা কিন্তু অনেকটাই ঝাপটা খেয়েছে গত 2019 থেকে। সেটা রিকভার খানিকটা হলে হয়েছে 2024-এ, 21-এ না, 2024-এ খানিকটা, মানে কোচবিহার জেলাটি পেয়েছি, মানে কোচবিহারের লোকসভার আসনটি পেয়েছি। কিন্তু তা সত্ত্বেও রাজবংশীদের একটা কোনো ক্ষোভ তৈরি হয়েছিল, এবং তার সঙ্গে পূর্ববঙ্গ থেকে আগত পূর্ববঙ্গীয় বা ওপার বাংলার লোকেদেরও একটা ক্ষোভ ছিল। এটা গেল ব্যথা 1। ব্যথা 2, যে কিছুতেই পাহাড় অঞ্চল, মানে হিমালয় এবং হিমালয়ের পাদদেশে, মানে ডুয়ার্স তরাই অঞ্চলে বিজেপি, এই তৃণমূল কিন্তু জিততে পারছিল না, পরপর আসন হারাচ্ছিল, যেমন দার্জিলিং এর ওই দিকটা বলুন, কাশিয়াং ইত্যাদি ইত্যাদি। এবং তৃতীয় ব্যথার জায়গাটি হচ্ছে গিয়ে মারাত্মক জায়গা, সেটা হচ্ছে এই যে মুসলিম ভোট ভাঙাভাঙির যে চেষ্টা চলছে, সেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনাতে কিন্তু এই আইএসএফ এর কল্যাণে বেশ একটা অংশ ঘেঁটে রয়েছে দক্ষিণ 24 পরগনায়। যদিও দক্ষিণ 24 পরগনা সবকটি আসনই কিন্তু তৃণমূল জেতে, এবং আজ নয়, 2008-এর পঞ্চায়েত থেকে জিতে আসছে। তো এই ব্যথাটি শুধু এখানেই নয়, ব্যথাটি মুর্শিদাবাদে হুমায়ুন কবির, যতটুকু অংশেই তারা করুক না কেন, মুসলিমদের মধ্যে তো একটা রিয়াকশন হতেই পারে যে ভাই মন্দির বানাচ্ছে, মসজিদ কোথায়, তাই তো। তো তার সঙ্গে রয়েছে মালদা, যেখানে মৌসুম দল থেকে ভেঙে যাওয়া কংগ্রেসের প্রতি একটা সেন্টিমেন্ট কিন্তু মালদাবাসীর আছে। মালদার লোকেরা কিন্তু বেসিক্যালি কংগ্রেস মেন্টালিটি। তো এই 3টে জায়গার ব্যথা কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারেই তার গত শনিবার দিন 21শে ফেব্রুয়ারি তিনি পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করলেন কাকে না, একেবারে রাজবংশীর মুখ অনন্ত মহারাজকে, এবং অনন্ত মহারাজের হাতে তুলে ধরলেন তিনি ট্রফি, এবং অনন্ত মহারাজের সঙ্গে কথাবার্তা ক্লিয়ার। এটা বিজেপির একটা বিরাট আনসার, ছবিটা দেখুন। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন, তখন ভাষণে অনন্ত মহারাজ কৃতজ্ঞতা জানালেন। তিনি কিন্তু বিজেপির সাংসদ, ভুলে যাবেন না, রাজ্যসভার সাংসদ। এবং এই অনন্ত মহারাজের সঙ্গে অনেকদিন আগেই কিন্তু পাক্কা হয়ে রয়েছে নেগোসিয়েশন। এবং অনন্ত মহারাজকে মানে বঙ্গবিভূষণ দেওয়াতে অনেকেই বলছে যে এই লোকটা কি এমন যে তাকে দিয়েছে। ভাই, মানে পলিটিক্সে এভরিথিং ইজ পসিবল, এবং ফেয়ার অ্যান্ড লাভ। তো এই 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 প্রেমের ক্ষেত্রে সবই সম্ভব, এবং এই প্রেমটি রাজনীতির ক্ষেত্রে কখন কার সঙ্গে, কোন দলের সঙ্গে কোন দলের হবে, কেউ বলতে পারে না, নোবডি ক্যান সে। তো এই জায়গাটাতে অনন্ত মহারাজ দায়িত্ব নিচ্ছেন টোটাল নর্থ বেঙ্গলে। কোচবিহার জেলাটি তার কল্যাণে কিন্তু মানে তৃণমূলের ব্যাগে এসছে, তা নয়তো কিন্তু অসম্ভব ছিল জেতা। এই মানে অনন্ত মহারাজ সেখানে কিন্তু প্রচার করেছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। এবার প্রচারটা আরো বাড়াবে। প্রচুর ভোট রয়েছে কিন্তু রাজবংশীদের, সেটা দায়িত্ব অনন্ত মহারাজের, এবং অনন্ত মহারাজের প্যারালাল আর কোনো নেতা সেখানে নেই। এটা গেল একটা পার্ট। আপনারা জানেন যে সম্প্রতি কাশিয়াঙ্গের শর্মাজি, তাকে শর্মাজি বলেই ডাকে সবাই, সেই শর্মাজি দল পাল্টে তৃণমূলে এলেন।
পাহাড়ে কি প্রচন্ড ইনফ্লুয়েন্স শর্মাজির যে আপনারা কল্পনা করতে পারবেন না। প্রথমত তিনি ব্রাহ্মণ, এবং এই যে ধরে রেখেছে আপনারা দেখুন শর্মাজি কি করলেন। শর্মাজির কথায় পাহাড়ের বিরাট অংশ উঠে বসে, কারণ তারা বেসিক্যালি হিন্দু পার্টি। নেপাল মানে হিন্দু দেশ, এবং দার্জিলিং মানে হিন্দুত্বর একটি জায়গা, এবং শর্মাজি হচ্ছে গিয়ে তাদের একটা মানে বিরাট শক্তি। এবং শর্মাজি ভয়ঙ্কর বিরক্ত ছিলেন বিজেপির উপর, বা উল্টে বলা যেতে পারে ভয়ঙ্কর প্রেম ছিল তাদের তৃণমূলের উপর। তিনি দায়িত্ব নিচ্ছেন পাহাড় এবং ডুয়ার্স তরাই অঞ্চলের যে নেপালি ভোট রয়েছে তার, তিনি নিজেও দাঁড়াবেন এবং দাঁড়িয়ে জিতে এসে মন্ত্রীও হবেন। তো এই শর্মাজিকে দিয়ে কিন্তু পাহাড়ের বিজেপির মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হলো। চলে আসুন মুসলিম এরিয়া, এইবারে হচ্ছে আসল খেলা। দেখুন আপনাদেরকে পরিষ্কার বলি, প্র্যাকটিক্যালি শিক্ষিত মুসলিম প্রবক্তা প্রচুর হয়তো আছে দলে, কিন্তু ভালো বক্তা বা সংগঠক বলতে যা বোঝায় তা ববি হাকিমের পরে নেক্সট টু ববি হাকিম সেরকম কেউ নেই। আপনারা বলবেন এ তো আছে, ও আছে, সে আছে, আরে যতই বলুন না কেন, ববির একটা প্যাটার্ন রয়েছে, আবার ববির একটা হিন্দুত্বেরও মুখ রয়েছে, মানে হিন্দু মুসলমান মিক্সড। তিনি দুর্গাপুজো করেন, এই দোল পূর্ণিমাতে দেখবেন বিরাট দোলের আসর জমান ববি। তো ফলে ববির ঠিক ওই টিপিক্যাল মুসলিম মুখ বা মুসলিম কমিউনিটির কাছে একটা অ্যাকসেপ্টেবিলিটির জায়গা এটা নেই। দেখুন সিপিএম বলুন, কংগ্রেস বলুন, সকলেই কিন্তু এই ধর্মের উপর গেমটা চিরকাল খেলেছে, চিরকাল। তো এই জায়গাটা দুর্বল ছিল তৃণমূলের ববির ছাড়া। তারপরে দ্বিতীয় জায়গাটি হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদের কথা যেটা বললাম, যে সেখানে মুসলিম ভোট ভাঙাভাঙি হওয়ার চান্স রয়েছে। এখন আপনারা বলুন যে কে প্রতিকুর রহমান, নাম শুনেছেন আগে কোনোদিন? আমরা সাংবাদিকতা করি, আমরা শুনেছি। প্রতিকুর রহমানের সম্বন্ধে আমরা তো জানিই না কিছু, কে সে। কিন্তু এই প্রতিকুরের সম্বন্ধে গত 10 থেকে 12 দিন বিরাট অ্যাডভার্টাইজ, লোকে বলে এটা কে রে ভাই, এ আসলে এমন কি হবে, কে? আপনাদেরকে বলি, সিপিএম এর ভেতরে যারা সংগঠন করে না, সলিড সংগঠন, তারা হয়তো জিততে পারে না, ঠিকই জিততে পারে না, মানে তাদের দিকের ভোটটা তৃণমূলে চলে আসে, মানে মুসলিম ভোটটার কথা বলছি। কিন্তু প্রতিকূল সাংঘাতিক সংগঠন করতে পারে। দেখুন সবকিছু কিন্তু ওই ফেসবুকে বা ইয়েতে বসে করা যায় না, ফিল্ডে নেমে কাজ করতে হয়। ডিজিটাল ওয়ার্ল্ডে বসে কিন্তু ভোট জেতা যায় না, ফিল্ডে নামতে হয়। আমাদের তৃণমূল দলের ইয়াং জেনারেশনের যে লিডার রয়েছে, তারা মূলত ডিজিটাল ওয়ার্ল্ড কিংবা টেলিভিশনেই ম্যাক্সিমাম তাদেরকে দেখা যায়। এক্সেপশনাল আছে দেবাংশুরা দু একজন, কিন্তু ম্যাক্সিমাম তাদের ফোকাস করা হয়েছে কিন্তু টেলিভিশনে। তারা যে ফিল্ডে নেমে কাজ করবে সেটা অভিষেককে করতে হচ্ছে, ইয়াং বলতে অভিষেক। তো এখন এই যে মুসলিম ভোটটা যাতে ডিভাইড না হয়, সে কারণে প্রতিকূলকে নিয়ে আসা। প্রতিকূল কিন্তু সাংঘাতিক ভালো সংগঠক, এবং এই প্রতিকূল চলে আসাতে সিপিএম এর কিন্তু মুসলিম ভোটের মেরুদণ্ডটা ভেঙে গেছে। আমরা এক ঝলক দেখে নেব যে প্রতিকূলকে আনার ব্যাপারে প্রতিকূলের মন্তব্য, দেখে এন্ড পার্টটা টানবো, দেখব, দেখে নিচ্ছি যে তাদের কি কথা হয়েছে বা না হয়েছে। যদি ভিডিও না থাকে তো ঠিক আছে, আমরা কন্টিনিউ করতে পারি। বা আর কি বলবে, মানে ঠিক আছে, তো আমরা এটা লেন্দি করতে চাইছি না আমাদের ইয়েটা। তো যাই হোক, ও প্রতিকূল যা বলেছে। এবার কথাটা হচ্ছে যে অভিষেক তাকে মানে রিসিভ করছে, তার হাতে ফ্ল্যাগ তুলে দিচ্ছে, তার মানে তাকে প্রথম মিডিয়া দিয়ে হাইলাইট করা হলো, মানে এবিপি থেকে শুরু করে সিএন অব্দি প্রত্যেকে হাইলাইট করলো কে প্রতিকূল, এখানে ইন্টারভিউ, ওখানে ইন্টারভিউ, একটা সাসপেন্স থ্রিল। সেই প্রতিকূল হাত থেকে বেরিয়ে গেল। আপনাদেরকে অ্যাসিওর করছি, প্রতিকূল যে মুহূর্তে ঢুকলো সেই মুহূর্তে আইএসএফ এবং হুমায়ুন, তাদের দুজনের মুখ শুকনো হয়ে গেছে, কারণ প্রতিকূল তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতন এলিজিবল শক্তিশালী শিক্ষিত ছেলে, যে কারণে তাকে নেওয়া হয়েছে। সুতরাং এটা মাস্টার গেম বলে আমি মনে করি মমতা অভিষেকের, যার জন্য ভোটের আগেই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, ভোটের আগেই চোট খাইয়ে দেওয়া হয়েছে, যার জন্য আজকের এটার নাম হচ্ছে ভোটের আগেই চোট। তবে সব অনুষ্ঠানের শেষে একটা পুনশ্চ থাকে, একটা পুনশ্চ কথা বলছি, যে কথাটা হয়তো আমাকে ভালো লাগবে না। প্রতিকূল চলে আসাতে কিন্তু সিপিএম এর অভ্যন্তরে সেলিমের দোষ মেনে নিচ্ছি, প্রতিকূল কথাও বা সেলিমের সম্বন্ধে সব বললাম,
প্রতিকূল চলে আসাতে কিন্তু সিপিএম এর যারা এখনো ব্লাইন্ড সিপিএম, যারা মরে গেলেও কোনোদিন বিজেপি বা তৃণমূলকে ভোট দেবে না, তাদের কিন্তু খুব রিয়াক্ট করেছে। তারা যদি সত্যি সত্যি 4-5% সুইচ করে যায়, চিন্তার ব্যাপার হবে। ভেবে দেখতে পারেন মমতা দি, ভেবে দেখতে পারেন অভিষেক। শেষ করছি, ভালো থাকুন, নমস্কার, আদাব।